আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ তারিকুল ইসলাম, সিভিল ইঞ্জিনিয়ারিং 35তম ব্যাচ বা সিভিল 20 সিরিজ। আমি তোমাদের জন্য ডিপ্লোমাতে যারা পঞ্চম পর্বে এখন পড়তেছো তাদের জন্য হাইড্রোলিক্স নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক হাইড্রোলিক্স এর বেসিক কিছু আলোচনা। এই অধ্যায়ের নাম যেহেতু প্রথম শুরু হয় প্রবাহী প্রবাহী এবং প্রবাহীর চাপ। সো এই প্রথম অধ্যায় নিয়ে চলো শুরু করা যাক আজকের আলোচনা। যেহেতু আমরা আলোচনা করব, আমরা ধরে ধরে কিন্তু প্রথমে প্রশ্নগুলো সলভ করব এবং তার সাথে যে ম্যাথমেটিক্স টার্ম আছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায়ের প্রথম টার্মের সাথে পরিচিত হয়ে চলো। রয়েছে প্রবাহী। প্রবাহী প্রবাহী মানে কি? বলে না প্রবাহমান নদী, তার মানে নদীর মধ্যে পানি প্রবাহ হয়। বলে না চোখের পানি অজোরে প্রবাহ হচ্ছে। এই যে চোখের পানি, পানিটাও তরল, এটা একটা প্রবাহ হচ্ছে। হ্যাঁ, বলে অনবরত গ্যাস বের হয়ে যাচ্ছে। গ্যাস বের হয়ে যাচ্ছে মানে কি? এটা একটা প্রবাহ না? এটাও যদি প্রবাহ হয় তাহলে আমি তোমাদেরকে বলবো যে তরল এবং গ্যাসীয় যে কোনো কিছুই হচ্ছে প্রবাহীর উদাহরণ। চলো প্রবাহীর সংজ্ঞাটা আমরা জেনে নিই। সংজ্ঞা আমাদের মতো যদি আমরা বলি, প্রবাহমান যে কোনো পদার্থই প্রবাহী বলে। প্রবাহমান যে কোনো পদার্থকে প্রবাহী বলে। তোমরা শুধু এই সংজ্ঞাটুকু লিখলে তো হবে না, একটু ভালো করে লিখতে হবে না? তাহলে তোমরা বলবা যে লিকুইড, বা তোমরা বাংলাতে লিখতে পারো লিকুইড, গ্যাস, এগুলো প্রত্যেকটাই কি এক্সাম্পল দিয়ে দিবা, যেগুলো প্রত্যেকটাই প্রবাহীর উদাহরণ। ক্লিয়ার তোমরা? তারপরে যাচ্ছি আমরা 2 নম্বর স্লাইড আমাদের। দেখো এখানে রয়েছে তরল এবং গ্যাসের একটু যদি ব্যাখ্যা দিই তোমাদেরকে আলাদাভাবে। এই তরলের মধ্যে কি হয়? তরলটা তো লিকুইড। দেখো এই লিকুইডটা হয় ওয়াটার। দেন কি হইতে পারে? অয়েল, মার্কারি, এইচজি, এরকম যে কোনো কিছুই যা চলাচল করতে পারে এবং তরল লিকুইড প্রত্যেকটা জিনিসই হচ্ছে আমাদের এক একটা প্রবাহী। তারপর হচ্ছে গ্যাস। গ্যাস তো অনেক রকমই রয়েছে। আমরা নর্মালি যে গ্যাসটা প্রকৃতি থেকে পাই, অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, প্রত্যেকটা কি এক একটা প্রবাহীর উদাহরণ। তার মানে প্রবাহী বলতে তরল এবং গ্যাসীয় জাতীয় যা কিছু আছে পৃথিবীতে সকল কিছুই। আরো একটা উদাহরণ যদি অ্যাড করি, তোমরা আমাকে বলো যে বরফের একটা টুকরা, এই যে বরফ, বরফটা কি প্রবাহী? হ্যাঁ, বরফটা প্রবাহী না, কারণ বরফটা হচ্ছে কঠিন পদার্থ। কঠিন পদার্থ। তাহলে কঠিন পদার্থ কি প্রবাহী? না, তরল এবং গ্যাসীয় পদার্থগুলাই প্রবাহী। বরফকে কি আমরা কনভার্ট করতে পারি না তাপ দিয়ে? বাইরে থেকে তাপ অ্যাড করলাম, আমরা তাপ, তাপ অ্যাড করলে কি এটা পানি হয়ে যায় না? তাহলে তখন পানি কি প্রবাহী? অবশ্যই। পানিকে যদি আবারও আমরা হিট দেই, হিট, দেখো তো কি পাই? বাষ্প পাই আমরা। এই বাষ্প কি প্রবাহী? অবশ্যই প্রবাহী। তার মানে গ্যাস এবং গ্যাসের সাথে তরল দুইটাই প্রবাহী। চলো একটু আলোচনা করা যাক এখন ফ্লুইড মেকানিক্স নিয়ে। ফ্লুইড মেকানিক্স, ফ্লুইড মেকানিক্স বলতে তরল দ্বারা বা গ্যাস দ্বারা যে ডিভাইস গুলা চলাচল করে বা মেকানিজম গুলা কাজ করে তাদেরকে কি কিন্তু বলা হয় মূলত ফ্লুইড মেকানিক্স। হ্যাঁ,
যদি ফ্লুইড চলাচল করে, ফ্লুইড কি একটা চাপের সৃষ্টি করবে না? চাপটা একটা মেকানিক্সের উদাহরণ তোমরা বলতে পারো। মূলত হচ্ছে প্রবাহী নিয়ে আলোচনা করে বল বিজ্ঞান। আর এই বল বিজ্ঞান যদি তরল এবং গ্যাসীয় কোনো কিছু নিয়ে আলোচনা করে, ফোর্স যদি তৈরি হয় কোথায়? ফোর্স তৈরি হইতে পারে ওয়াটার মানে লিকুইড অ্যান্ড গ্যাস। তাহলে আমরা যে বিহেভিয়ার গুলো পাবো তাদেরকেই বলা হয় একসাথে ফ্লুইড মেকানিক্স। ওকে, হ্যাঁ, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করবো এবার। সেটা হচ্ছে এই তরল এবং গ্যাসের কিছু মৌলিক পার্থক্য রয়েছে। প্রশ্নটা তোমাদের বেশ কয়েকবার আসছে, তোমরা দেখতে পারো চাইলে যে তোমাদের সালেও রয়েছে, এবং প্রশ্নটা ইম্পর্টেন্ট। আর আমরা কিন্তু শুধু সাল পড়বো না, এখন তো আমি আমাদের মতো একটা আলোচনা করতেছি তোমাদের জন্য। এরপরে তোমাদের যা যা জানার বিষয় তোমরা কমেন্ট করলে অবশ্যই আমি সেগুলো নিয়ে আলোচনা করবো, একদম বইয়ের ডিটেলস থেকে ডিটেইলিং সকল কিছু। তো তরল এবং গ্যাসের মধ্যে কিছু পার্থক্য আমরা যদি বলি, তোমরা জানো যে তরল যেটা, এটা নির্দিষ্ট আকার রয়েছে। আকার আছে না, এটা হচ্ছে আমরা যে পাত্রে রাখি সেই পাত্রের আকার ধারণ করে। কিন্তু যে গ্যাস, এই গ্যাসটা কি পারে পাত্রের আকার ধারণ করতে? পারে। এই পাত্রের আকার যখন ধারণ করে তখন কিন্তু চাপের সৃষ্টি হয়। তখন কিসের সৃষ্টি হয়? চাপ। আর এই পানি কিন্তু তখন চাপ আছে। পানিকে যখন আমরা যে পাত্রে বা পানির সারফেসে যদি কোনো কিছু টাচ করে পানি চাপ দেয়, বাট এটা কম। কিন্তু গ্যাস যে আমাদের চাপ দেয়, কারণ তোমরা জানো সিলিন্ডারের ভিতরে আমরা কত কেজি গ্যাস রাখতে পারি, অনেক কেজি গ্যাস রাখতে পারি, 15 কেজি হয়, 13 কেজি হয়। তাহলে ওই যে ওইটুকু গ্যাস দিয়ে আমরা ঢুকাইছি, একটা চাপটির সৃষ্টি হচ্ছে না? চাপের ফলে ঢুকাইছি। হ্যাঁ, এর নির্দিষ্ট আয়তন আছে, এর নেই। পানি কি সংকোচনশীল? পানিকে সংকোচন বলা যায় না, তারপরে যদি বিহেভিয়ার করি সেক্ষেত্রে খুবই সামান্য সংকোচন করা সম্ভব। কিন্তু এই উচ্চ উচ্চ সংকোচনশীল কিভাবে? চাপের ফলে। আমরা চাপের মাধ্যমে গ্যাসকে ঢুকাই যে কোনো সিলিন্ডারের ভিতরে। ঘনত্ব অনেক বেশি, ঘনত্ব নেই বললেই চলে, খুবই কম। এক একটা গ্যাসীয় ধর্মের এক এক রকমের আমরা ঘনত্ব দেখে থাকি। কণাগুলো খুবই কাছাকাছি থাকে, লেগে থাকে বলতে পারি আমরা সুশৃঙ্খল ভাবে। এই কণাগুলো একে অপরের সাথে অনেক দূরে থাকে, সেজন্য লাগালাগির কোনো সম্ভাবনা নেই তাদের মধ্যে। তরল একটা প্রবাহী, তরল প্রবাহী আর গ্যাস দ্রুত ছড়িয়ে যায়। গ্যাস যেহেতু আমরা চাপের ফলে রাখি, গ্যাসটা দ্রুত ছড়িয়ে যায়। এরপরে কি উদাহরণগুলো তোমরা অলরেডি জানো। দুধ হইতে পারে, মধু হইতে পারে, পানি হইতে পারে, কেরোসিন হইতে পারে, যে কোনো কিছুই হচ্ছে তরলের উদাহরণ। আর বাতাস, বাতাস, অক্সিজেন, জলীয় বাষ্প আর বাকি যত গ্যাস আছে পৃথিবীতে সকল কিছুই গ্যাসীয় পদার্থের উদাহরণ। দেখো, প্রবাহীর আমরা একটু ঘনত্ব যদি বের করি, ঘনত্ব প্রথমে কি আসবে? সংজ্ঞা চলে আসবে। সংজ্ঞাটা কি? এম মিনস ভর এবং ভি মিনস আয়তন। সো আমরা বলতে পারি ঘনত্ব যে কোনো বস্তুর সংজ্ঞা অনুযায়ী কি বলতে পারি, দেখো, একক আয়তনে বস্তুর যে পরিমাণ ভর থাকে তাকে আমরা বলি তার ঘনত্ব বা ডেনসিটি অফ ফ্লুইড। উদাহরণটা এরকম হইতে পারে, দেখো, সব দিকে রয়েছে 1 মিটার, 1 মিটার, 1 মিটার। তাহলে আমরা এখান থেকে বি পাই 1 × 1 × 1, 1 মিটার কিউব আয়তন পাইলাম। আর ভর আমরা বললাম যে এইটাতে রয়েছে এম, 1 কেজি। তাহলে 1 কেজি ভর যদি 1 মিটার কিউব আয়তনের মধ্যে থাকে, তাহলেই তাকে আমরা বলি প্রবাহীর ঘনত্ব। দেখো, এটার উদাহরণ অয়েল। অয়েলের কি ভর কম, তার থেকে পানির ভর বেশি, তার থেকে মিল্কের ভর বেশি,
তার থেকে মধু, মধু তোমরা সবাই চিনো, মধুকে অনেক ঘনত্বশীল এবং মধুর ওয়েট বেশি। তাহলে ওয়েট যার বেশি হবে, আয়তন সেম হতে পারে। আয়তন, এক আয়তনের মধ্যে 1 কেজির থেকে বেশি আমরা রাখতে পারবো। তাহলে এটা কিভাবে হয়? যার ঘনত্ব বেশি সে নিচে থাকে, আর যার ঘনত্ব লো সে থাকে উপরে। ঘনত্বের সংখ্যা ক্লিয়ার তোমরা? যেহেতু বলতেছি প্রবাহীর ঘনত্ব, তাহলে যে কোনো পরিমাণ বা যে কোনো পদার্থের একক আয়তন ভর কে তার ডেনসিটি বলা হয়। আচ্ছা, আপেক্ষিক ওজনটা কি? আপেক্ষিক ওজনের কথা যদি বলি, এটা আছে আমাদের পানি, এখানে আছে মধু। এখন এই মধুরও আমাদের রো লাগবে, পানিরও লাগবে। ওকে, এখানে আছে এই জি মার্কারি, তারও লাগবে। এখন কথা হচ্ছে যে প্রত্যেকের লাগবে, আমরা বের করলাম, প্রত্যেকটা বের করলাম। প্রত্যেকের বের করা থেকে আমরা যদি শুধুমাত্র পানিরটা বের করি, পানিরটাকে আমরা স্ট্যান্ডার্ড ধরি, তাহলে আমরা কি অন্যগুলোর সাথে তুলনা করতে পারবো না? পানিকে আমরা আদর্শায়িত ধরলাম, আদর্শটা হয় কখন? 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আদর্শিত ঘনত্ব পাওয়া যায়, আপেক্ষিক ওজনটা পাওয়া যায়। তাহলে পানি আয়তন পাবো। আচ্ছা, আপেক্ষিক ওজনটা হচ্ছে তরল পদার্থের একক আয়তনের যে ওজনটা আছে, সেটাকে আমরা বলতে পারি তার আপেক্ষিক ওজন। তরল পদার্থের যে কোনো ওজন, ওজন ওজন এটা কিন্তু ভর না, ওজন। ওজনকে ডব্লিউ দ্বারা প্রকাশ করা হয়, আর তরলের আয়তনকে ভি দ্বারা প্রকাশ করা হয়। ডব্লিউ সমান সমান আমরা জানি এম জি, আর ভি এম জি, তারপরে আমরা জানি হচ্ছে ভি। দেখো, এম জি তে যখন তুমি এটা নিয়ে ফেলেছো না, তখন এটা কিন্তু চলে যাচ্ছে হচ্ছে নিউটনে, চলে যাচ্ছে ফোর্সে, চলে যাচ্ছে ফোর্স বাই আমরা পাচ্ছি ভলিউম। তাহলে এই ইউনিটটা কিন্তু এরকম হবে, নিউটন পার মিটার কিউব। বাট আমরা তো নর্মালি পানির যে আপেক্ষিক ওজন, এটা নিউটনে বের করব না সবসময়। বের যদি না করি আমরা কি পাবো দেখো, আমরা পাবো এটা এরকম যে ভর এম, আমরা হচ্ছে ফোর্সই নিলাম, আমরা শুধু ভর রাখলাম, বাই হচ্ছে ভলিউম। তাহলে এম বাই এম এর মান হয় কেজি, আর বির মান হয় মিটার কিউব। মিটার কিউব, দেখো আমরা এটা বের করতে পারি কিনা। আমরা এরকম পাই শুধুমাত্র ভর বাই ভলিউম, তাহলে পাই কেজি পার মিটার কিউব। আমরা ভর বসালাম হচ্ছে মিটারে, ভি বসাইলাম মিটারে, আর এম বসাইলাম কেজিতে। হ্যাঁ, অন্য ইউনিটে নেওয়া যায়। তোমরা যদি বলো যে না ভি বসাবো ফিট কিউব, আর এম বসাবো আমরা হচ্ছে পাউন্ড, হবে পাউন্ড পার ফিট, যে কোনো ইউনিটে বসানো যাবে, কোনো প্রবলেম নাই। তাহলে আমরা কি ক্লিয়ার? পানির আপেক্ষিক ওজন, পানির আপেক্ষিক ওজন হচ্ছে জাস্ট আপেক্ষিক ওজনটাকে আমরা যদি তার আয়তন দ্বারা ভাগ করি, বা একক আয়তনের মধ্যে কি পরিমাণ পাওয়া যায় সেটাই। পানির আপেক্ষিক ওজন হয় ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। ওমেগা আমরা জানি হচ্ছে তিনটা, 1000 কেজি পার মিটার কিউব। আরো কি জানি আমরা, 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। আরো কিছু জানা দরকার আছে তোমাদের? অবশ্যই। তোমরা জানো হচ্ছে 9.81, এটা চলে যায় হচ্ছে কিলো নিউটনে, ফোর্সে চলে যায় পার মিটার কিউব। হ্যাঁ, তোমরা যদি চাও আরো তোমাকে জানাতে পারি আমি হচ্ছে রো ওমেগা ইকুয়াল টু 62.5 পাউন্ড পার ফিট। এটা হচ্ছে এফপিএস ইউনিট, এফপিএস ইউনিট, এমপিএস ইউনিট, এটা কি আমরা পাই এসআই ইউনিট। চলো এইবার আপেক্ষিক গুরুত্ব, আমি একটু মিস্টেক করে ফেলেছিলাম, আপেক্ষিক গুরুত্বের জায়গায় আমি হচ্ছে আপেক্ষিক ওজনটা বলে ফেলছিলাম। আপেক্ষিক গুরুত্ব যেটা আছে, আপেক্ষিক গুরুত্বটা কখন পাই? এইটা আমরা পাই হচ্ছে
পানির সাথে যদি তুলনা করি, পানির সাথে আমরা যদি তুলনা করি তখন কিন্তু আমরা পাই এস কে আমরা আপেক্ষিক গুরুত্ব নরমালি প্রকাশ করি। এইটা হচ্ছে পানির তুলনায় কত গুণ ভারী। তাহলে নরমালি আমরা পানির তুলনায় যদি বলি, তাহলে নিচে পানির আপেক্ষিক ওজনটা রাখি। আমরা একটু বের করছি পানির আপেক্ষিক ওজন, আর এখানে যে কোনো তরলের আপেক্ষিক ওজন। তাহলে আমরা কি পাচ্ছি, এখানে মার্কারির আপেক্ষিক ওজন পাচ্ছি, এখানে ডাব্লিউ ওয়াটার যদি বলি H2O বলি আমি আপেক্ষিক গুরুত্ব। তাহলে পানির আপেক্ষিক গুরুত্ব নরমালি যখন তুলনা করবা, দেখো 1000 জন, আর মার্কারি আমরা জানি হচ্ছে এত না, আমরা আরেকটু এরকম আমরা জানি। তাহলে পানিটা দ্বারা ভাগ করলে কত পাই, 13.6। এই যে পানির তুলনায় মার্কারি হচ্ছে 13.6 গুণ ভারী। আচ্ছা, পানির আপেক্ষিক ওজনটা ইউনিট আকারে আরেকবার যদি লিখে দিতে চাই তোমাদের, লিখতে পারি আমরা এমকেএস ইউনিটে কত জানি দেখো, নরমালি 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব বা সিসি, 1000 কেজি পার মিটার কিউব। আর একটা জানি আমরা 9.81 কিলো নিউটন পার মিটার কিউব। একটু মিষ্টি করে ফেলেছি। এপিএস হচ্ছে 62.5 পাউন্ড পার ফিট কিউব, এমকেএস হচ্ছে 1000, এটা হচ্ছে কেজি পার মিটার কিউব। তারপর আমরা বলতে পারি হচ্ছে, যেহেতু আমরা এমকেএস বলছিলাম, শুধুমাত্র এখানে আমরা কেজি রাখতে পারবো, তাহলে 001 কেজি পার সেন্টিমিটার কিউব, 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তারপরে এসআই ইউনিটটা একটাই হয়, নরমাল 9.81 কিলো নিউটন পার মিটার কিউব। আচ্ছা, এখন কিছু আমরা তরল বা লিকুইডের কিছু বিহেভিয়ার নিয়ে আলোচনা করব। প্রথম বিহেভিয়ারটা হচ্ছে কৈশিকতা। পৃষ্ঠটানের ফলে সূক্ষ্ম ব্যাসের নল বা কৈশিক নল বা সরু ছিদ্র পথ দিয়ে যদি কোনো তরল উপরে উঠে বা নিচে নেমে যায়, এটা কি উপরে উঠছে না, উপরে উঠে বা এই যে দেখো নেমে পড়ছে, নিচে নেমে যায়, নেমে যায়, এই দুইটা বিহেভিয়ারকে একসাথে বলা হয় কৈশিকতা। একটু ডিটেলসে আলোচনা করলে বলতে পারি যে, যে কোনো একটা সরু নলের ভিতর দিয়ে যদি লিকুইড, ডিরেক্ট পানি বলা যাবে না, লিকুইড উপরে উঠে যায় অথবা লিকুইড নিচে নেমে যায়, উপরে উঠে যায় আর নিচে নেমে যায়, এই যে বিহেভিয়ার পানি এবং যে কোনো সরু ছিদ্র পথ, সেটা গ্লাসেরই হয় নর্মালি, এই যে দুইটা পদার্থের মধ্যে একটা সম্পর্ক, এই সম্পর্ক বলা হয় লিকুইড এবং, ধরে নিচ্ছি আমরা গ্লাসের ভিতরে যে একটা বিহেভিয়ার বা সম্পর্ক, এইটাকে বলা হয় কৈশিকতা। কি হয় কৈশিকতার জন্য, যে কোনো লিকুইড উপরে উঠে যেতে পারে, নেমে যাইতে পারে, এটাকে বলা হয় মূলত মিনিসকাস। এগুলো বলা হয় মিনিসকাস, লোয়ার মিনিসকাস, আপার মিনিসকাস। নিচে নেমে গেছে দেখো, এটা এটা আপার, উপরে উঠে গেছে, আপার মিনিসকাস, লোয়ার মিনিসকাস আমরা বলতে পারি। আচ্ছা, আমরা এখন কিছু ফোর্স নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অ্যাডিশন ফোর্স বা, হ্যাঁ, অ্যাডিশন ফোর্স, আরেকটা কোহেশন ফোর্স,
আর একটা মিনিস্কাস। মিনিস্কাস তোমাদেরকে দেখাইলাম না মাত্র। প্রথমে চলো মিনিস্কাস চিত্র আঁকাই। এই যে মিনিস্কাস, এই যে পানি, পানি 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 বা যে কোনো লিকুইড উপরের দিকে চলে গেছে, তাহলে এই যে আপার মিনিস্কাস হয়েছে। আবার যে কোনো একটা লিকুইড এই যে নিচের দিকে দেখো, এটা নেমে গেছে। নেমে গেলে আপার মিনিস্কাস হয়, আর উঠে পড়লে লোয়ার মিনিস্কাস হয়। এই যে পানি, এই যে পানির মিনিস্কাস, এটা পানির জন্য এটা পাইছি। হ্যাঁ, এইটা পাই আমরা এইচ জি মার্কারির জন্য পাই এটা। আচ্ছা, কোহেশন ফোর্স, অ্যাডিশন ফোর্স, এই ফোর্সটা হচ্ছে মূলত একটু আগে যে তোমাদের ফিগার দেখালাম, ওই ফিগার দেখো। এটা কি গ্লাস বা কাঁচ, এর ভিতরে কি লিকুইড উপরের দিকে উঠে গেছিল। এই লিকুইড পানি কি একটা ম্যাটার বা একটা পদার্থ প্রবাহী, আর এইটা কি আলাদা না? তাহলে দুইটা পদার্থের মধ্যে যে ফোর্সের সৃষ্টি হয়, আকর্ষণ বা বিকর্ষণ বলের সৃষ্টি হয়, সেটাকে বলা হয় অ্যাডিশন ফোর্স। বিভিন্ন বা ভিন্ন ভিন্ন পদার্থের মধ্যে, ভিন্ন পদার্থের মধ্যে আকর্ষণ বলতে পারি আমরা। আকর্ষণ বল। একই পদার্থের মধ্যে আকর্ষণ বল। মিনিসকাস, মিনিসকাস তোমাদের বলে ফেলছি, মিনিসকাস ক্লিয়ার। আচ্ছা, তারপরে যাই চলো। তারপরে আমরা একটু প্রমাণটা দেখব। এটা কিন্তু তোমাদের অনেকগুলো পরীক্ষাতে চলে আসছে, এবং সামনেও দেখবে যে চলে আসছে। প্রথমে কি তোমাদেরকে বলবো যে আহ এটা প্রমাণ করতে কি কি লাগে, নাকি প্রমাণ দিয়ে শুরু করব, সেটা ভাবতেছি। দেখো আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে একটা পিস্টন। আমরা একটা পিস্টন পাচ্ছি। এই যে পানি যে পরিমাণ উঠছে, প্রত্যেকটা পৃষ্ঠের দিকে আমরা বলতে পারি একটা করে পিস্টন কাজ করতেছে। এটা তো গোল, গ্লাসটা এরকম গোল, প্রত্যেক পয়েন্ট থেকেই দেখ পিস্টন বের হচ্ছে। এরকম যদি আমরা কল্পনা করতাম 3D-তে, প্রত্যেক পয়েন্ট থেকে একটা করে কি বের হচ্ছে, পিস্টন বের হচ্ছে। সিগন্যাল দ্বারা আমরা প্রকাশ করতে পারি। আমরা প্রত্যেক প্রান্ত ধরলাম না, আমরা শুধু এক প্রান্তে আছে, আমরা তোমাদের বোঝানোর জন্য বললাম যে এক জায়গা দিয়ে একটা পিস্টন বের হচ্ছে, কিন্তু রয়েছে কোথায়, সম্পূর্ণ জায়গাতেই রয়েছে। এখানে হচ্ছে এইচ, যে পরিমাণ পানি উপরের দিকে উঠে পড়েছে পিস্টনের জন্য। আচ্ছা, খাড়া বলের যে উপাংশ, এখানে একটা বল কাজ করতেছে না পিস্টনের ফলে, পৃষ্ঠ টানের ফলে তৈরি বল বলতে পারি আমরা, বা পৃষ্ঠ টানের ফলে কি তৈরি হয়েছে আমাদের। পিস্টনের ফলে আমরা পাচ্ছি হচ্ছে দেখো সারফেস বরাবর, তাহলে একটা সারফেস যদি আমরা বলি, সেই সারফেসটা হচ্ছে এরকম গোল, রয়েছে কি পাই, রয়েছে তার পাই ডি, তার ব্যাস রয়েছে না, পাই ডি, পাই ডি। আর ওই বরাবর একটা ফোর্স কাজ করতেছে, আমরা বললাম যে হচ্ছে এটা সিগমা এবং কস আলফা। কিভাবে হয় তোমাদেরকে দেখাই আমি।
এই বরাবর বের হচ্ছে, এখানে হচ্ছে আলফা, এখানে আছে সিগমা। তোমরা কি জানো যে এইটা হচ্ছে আমাদের ভূমি, এটা অতিভুজ, এটা লম্ব। আমাদের লাগবে কি? আমাদের লাগবে হচ্ছে ভূমি বরাবর ফোর্স। এটা আমাদের ভূমি, এটা আমাদের ভূমি। তাহলে ভূমি বরাবর আমরা যদি ফোর্স বাইর করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে ভূমি অতিভুজ কস, সেখান থেকে আমরা এটি লিখতে পারি। আর হচ্ছে পানি যে উপরে চলে যাবে তাদের নিজস্ব একটা ওজন আছে না? হুম, পৃষ্ঠটানের জন্য একটা পাইলাম, আর একটা যে পানি দেখো, এই যে এই পৃষ্ঠটানের জন্য যে পানি উপরে চলে আসছে তাদের মধ্যে কি একটা ওজন আছে না? তাহলে উপরের পানিটুকুর আমরা ওজন বের করি। পরে উঠে পড়া পানির ওজন কতটুকু পানি উঠছে দেখো, এইচ পরিমাণ উঠছে পানির। আমরা আপেক্ষিক ওজন কত জানি? ওমেগা। পানির আপেক্ষিক ওজন জানি আমরা ওমেগা। এটুকুর ক্ষেত্রফল বের করতে পারি না আমরা? পাই ডি স্কোয়ার বাই 4। কিভাবে পাইছি দেখো, আমাদের দরকার হচ্ছে ভি। ভি, এই ভি সমান সমান আমরা জানি হচ্ছে এ এইচ। দেখো এও আছে আমাদের, এইচও আছে, একসাথে আমরা পাই ওমেগা এইচ ইন্টু পাই ডি স্কোয়ার বাই 4। তাহলে এইখান থেকে লেখা যায় যে অতএব পানির নিম্নমুখী ওজন সমান পৃষ্ঠটানের ফলে খারাপ অংশ। পৃষ্ঠ টানের ফলে খারাপ উপাংশ। এটা পাচ্ছ কত? তোমরা এটা পাচ্ছ ওমেগা এইচ ইন্টু পাই বাই 4 ডি স্কোয়ার ইকুয়াল টু, এটা পেয়েছি আমরা কস আলফা, তার সাথে আছে কি পাই ডি। দেখো পাই পাই আমরা কাটতে পারি, এখানে ডি এখানে ডি একটা চলে যায়, আর কিছু কাটা যায় না। আমরা পাচ্ছি হচ্ছে ওমেগা এইচ ডি বাই 4 সিগমা কস আলফা। আমার দরকার হচ্ছে শুধুমাত্র এইচ। এইচ কে যদি এই পাশে রাখি আমরা পাচ্ছি হচ্ছে 4 সিগমা কস আলফা, আর নিচে চলে যাচ্ছে আমাদের ওমেগা আর একটা ডি। প্রমাণটা কি তোমরা বুঝতে পারছো? প্রমাণটা পরীক্ষাতে যেহেতু আসে, এটা আমরা শিখে ফেলবো, খুব ছোট। হ্যাঁ, আমি আমার বোঝানোর মতো করে বলছি, একদম বইয়ের মতো যে হুবহু লিখবো যে কোন দিকে উঠতেছে নামতেছে। জাস্ট বুঝে নাও যে পানি উপরের দিকে উঠেছে, এই পানিটা উপর দিকে উঠছে। তারপর যখন তোমরা শিখবে একদম বইয়ের মতো লিখবা, কোনো সমস্যা নাই। এই পানিটা উপরে উঠছে, তাহলে যেহেতু পানি উপরে উঠছে তার থেকে পৃষ্ঠটান হয়েছে না দেখো তো, তার থেকে হয়েছে। তাহলে পৃষ্ঠটান পাইছি পানি উপরে উঠার জন্য, এই উপরে উঠার পানির ওজন ইকুয়াল টু পৃষ্ঠটানের উপাংশ। পৃষ্ঠটানের উপাংশ, তাহলে পৃষ্ঠটানের উপাংশ আর পানির উপর হওয়ার জন্য হয়েছে, দুইটা সমান। দুইটার থেকে আমরা জাস্ট মানগুলো আলাদা করে দিলাম। তোমাদেরকে একটু যদি ডিটেলস লিখে বুঝাই, দেখো এখানে কি কি রয়েছে। যেহেতু তোমাদের পরীক্ষায় আসবে কি সহ আহ সকল নামগুলা লিখতে হবে, তাই না? তো নামগুলা, এইচটা কি? এইচ হচ্ছে কৈশিকতার ক্রিয়া, কৈশিকতার ফলে যে পরিমাণ উপরে উঠে যায়। তাহলে তুমি বলতে পারো যে কৈশিকতার ক্রিয়া। তারপরে আছে কি? তারপরে আছে আমাদের ওমেগা। ওমেগাটা কি? তরলের আপেক্ষিক ওজন বা লিকুইডের ওজন। তারপরে অবশ্যই রয়েছে ডি। ডি কি বলা যায়? ডি বলা যায় টিউবের বিশুদ্ধ ব্যাস, টিউবের ব্যাস।
টিউবের ব্যাস। তারপরে রয়েছে আমাদের আলফা, পানির স্পর্শক কোণ বলতে পারি আমরা। পানির উপরিতলের স্পর্শক কোণ বলতে পারি, উপরে যেহেতু উঠছে উপরিতলের স্পর্শক কোণ। তারপর আমরা বলতে পারি হচ্ছে, আর কি কিছু আছে? হ্যাঁ, এই যে এটা কি, এটা হচ্ছে পৃষ্ঠ টানের ফলে যে বলের সৃষ্টি হয় টিউবের পরিধি বরাবর, এটা তার লিখে দেই যেহেতু এটা হয় কি সম্পূর্ণ টিউবের প্রত্যেকটা পয়েন্টে কাজ করে না, উপরে চলে আসে, তাহলে এটা বলতে পারি হচ্ছে পৃষ্ঠ টানের ফলে তৈরি বল, পৃষ্ঠ টানের ফলে তৈরি বল। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তোমাদের কি প্রমাণটা আরেকবার লিখে দেখাবো তোমাদের সুবিধার্থে? প্রমাণটা ছিল কিরকম, পানি উপর দিকে চলে আসছিল, এই যে নিচে আমরা পানি পাচ্ছি, উপরে দেখো এইচ পরিমাণ উঠে যায়, পানির ফলে এইদিকে পৃষ্ঠটান এইচ, এখানে আলফা, আর কিছু দরকার নাই, উপরের দিকে পানি উঠে গেছে, উপরের পানির ওজন, উপরের পানির ওজন, পানির ওজনটা কত হয় দেখো, বলো? ওমেগা এইচ সাথে তার ক্ষেত্রফল পাই ডি স্কোয়ার বাই 4, আর পৃষ্ঠটানের জন্য আমরা কি পাই, পৃষ্ঠ টানের জন্য পাই এটা আলফা পাই ডি, দুটি কি সমান? অতএব আমরা লিখতে পারি ওমেগা এইচ পাই ডি স্কোয়ার বাই 4 সমান সমান সিগমা কস আলফা পাই ডি। আমার দরকার হচ্ছে এইচ, ওকে এইচ রাখলাম, দেখো কি থাকে উপরে, সিগমা থাকে উপরে, কস আলফা পাই ডি, আর এখানে 4টা উপরে চলে যাবে, নিচে চলে যাচ্ছে হচ্ছে ওমেগা, নিচে চলে যাচ্ছে ডি স্কোয়ার, নিচে চলে যাচ্ছে পাই, এই পাই পাই কাটতে পারি, ডি একটা কাটতে পারি, অতএব আমরা পাচ্ছি এইচ ইকুয়াল টু 4 সিগমা কস আলফা, তারপর পাচ্ছি ওমেগা ডি। এটা হচ্ছে তোমাদের প্রমাণ। প্রমাণের জন্য যা যা লাগে দেখো, কি লাগে আগের পেজে, প্রথমে আগে লিখবা তোমরা হচ্ছে প্রত্যেকটা জিনিসের ডিটেলস বর্ণনা, কোনটা কি কি বলে, এইচ কে কি বলে, তারপরে ওমেগা কি বলে, ডি, আলফা, সিগমা, এবং তারপরে পেজে তোমাদের জন্য প্রমাণটা রয়েছে। আচ্ছা, আমরা প্রমাণ শিখে ফেলেছি, এখন আমরা অঙ্ক করব। তোমাদের বইয়ের উদাহরণ নাম্বার 1। বইয়ের উদাহরণের 1 নাম্বার অঙ্কটা আমরা সলভ করব। ওকে, আমাদের বের করতে বলছে কি কৈশিকতার উচ্চতা, কৈশিকতার উচ্চতা মাত্র লিখলাম এইচ, সূত্রটা তোমাদের মুখস্থ হয়ে গেছে কি 4 সিগমা কস আলফা বাই ওমেগা ডি। এই পাশে তোমরা ডিটেলস গুলো লিখতে পারো কি কি দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে ব্যাস, ব্যাসকে প্রকাশ করা হয় কি দ্বারা, ডি দ্বারা, 0.5 সেন্টিমিটারে দেওয়া আছে। তারপর আছে হচ্ছে আলফা 21 ডিগ্রি সেন্টিগ্রেড, তারপরে পৃষ্ঠটানটা দেওয়া আছে 7.45 × 10⁻⁵ কেজি পার
এটাও সেন্টিমিটার, তাহলে ইউনিট গুলো কনভার্ট করতে হচ্ছে না আমাদের, ইউনিট কনভার্ট করতে হচ্ছে না। তারপরে দেখো আরেকটা আছে, কৈশিক নল হচ্ছে 21 ডিগ্রিতে দেওয়া আছে, উচ্চতায় পানি উঠাতে হলো। তারপরে আছে স্পর্শক কোণ। এখন দেখো কোণ কিন্তু দুইটা দেওয়া আছে, একটা আছে স্পর্শক কোণ, আর একটা আছে হচ্ছে 21 ডিগ্রি উচ্চতায় পানিতে ডুবানো হলো। ব্যাসের কাছের কৈশিক নল 21 ডিগ্রি উচ্চতায় পানিতে ডুবানো হলো। আর আমরা বলছি স্পর্শক কোণ, আমরা কি এইটা লিখবো নাকি আলফাটা লিখবো হচ্ছে স্পর্শক কোণ 40 ডিগ্রি? অবশ্যই পানির সাথে যেটি স্পর্শক করে ওটা না, এটা তাপমাত্রা, সরি একটু মিস্টেক হয়েছে, এটা হচ্ছে কি তাপমাত্রা, ডিগ্রি সেন্টিগ্রেড ছিল তাপমাত্রা এটা। আর এটা হচ্ছে আমাদের আলফা, এটা টেম্পারেচার বলতে পারো কি। আর কিছু কি লাগবে এটার জন্য আমাদের? হ্যাঁ, ওমেগার মানটা লাগবে, তাই না? ওমেগার মানটা কত বসাবা দেখো, কেজি পার সেন্টিমিটার রয়েছে, এরকম ওমেগার মান একটাই জানি, 0.001 কেজি পার সেন্টিমিটার। প্রত্যেকটা মান বসাই দিই আমরা। 4, সিগমার মান আছে আমাদের 7.45, 10⁻5 ইন্টু কস 40 ডিগ্রি। আর নিচে আছে ওমেগা 0.001 ইন্টু ডি। ডি মানে হচ্ছে ব্যাস। ব্যাস কত দেওয়া আছে? 0.5। এটা করলে আমাদের অ্যান্সার চলে আসবে সেন্টিমিটারে, 0.46 সেন্টিমিটার। কত কি অ্যান্সার? হ্যাঁ, এইখানে কোনো ইউনিট কনভার্ট নেই, কারণ সকল ইউনিট আছে একই ইউনিটে। ক্লিয়ার তোমরা? তারপরে নিজে করো, নিজে করো ম্যাথটা ট্রাই করা যায়, কি বলো? তোমাদের বইয়ে ম্যাথটা রয়েছে নিজে করো হিসেবে কত পেজে? যারা তোমরা হক প্রকাশনীর বই পড়ো তাদের পেজ নাম্বার হচ্ছে 21। এই পেজে এই ম্যাথটা তোমরা পেয়ে যাবা। ম্যাথটাকে আমি সম্পূর্ণ সলভ করে দিচ্ছি, তোমরা বুঝতে পারছো ম্যাথটা কোথায় আছে। নিজে করো, পেজ নাম্বার 21। চলো হোয়াইট বোর্ডে চলে যাই আমরা। কি বলছে? 4 মিলিমিটার ব্যাস বিশিষ্ট, 4 মিলিমিটার ব্যাস বিশিষ্ট একটা কাঁচ নলের কৈশিকতার ক্রিয়া নির্ণয় করতে হবে। কৈশিকতার ক্রিয়া নির্ণয় বলতে কি বোঝায়? কৈশিকতার ক্রিয়া নির্ণয় বলতে, নিজে করো 23-21 নাম্বার। আমাদের বলছে এইচ বের করতে, তাহলে এইচ এর তোমরা সূত্র বলো, 4 সিগমা কস আলফা ওমেগা ডি। এই পাশে আমরা কি বলছিলাম সবকিছু লিখবো। ব্যাস দেওয়া আছে, প্রথমে কি দেওয়া আছে? ব্যাস দেওয়া আছে। ব্যাসটি কি দ্বারা প্রকাশ করে? ডি দ্বারা। কত? 4 মিলিমিটার। তারপরে আছে কি আমাদের পৃষ্ঠ টান, পৃষ্ঠ টানকে প্রকাশ করি সিগমা দ্বারা, 0.007 কেজি পার মিটার, কেজি পার মিটার, কেজি পার মিটার। স্পর্শক কোণ, স্পর্শক কোণ আগের বারও বললাম 10 ডিগ্রি, শুধু ডিগ্রি, আর সেন্টিগ্রেড থাকলে সেটা তাপমাত্রা হয়ে যায়। আপেক্ষিক ওজনটা কিন্তু দেওয়া আছে, পানির কি দেওয়া আছে? আপেক্ষিক ওজন। পানির আপেক্ষিক ওজন কি দ্বারা প্রকাশ করে তোমরা বলো? ওমেগা দ্বারা প্রকাশ করে। কত দেওয়া আছে? 997.5 কেজি পার মিটার। দেখো ইউনিট কেজি পার মিটার, কেজি পার মিটার, সবই কেজি পার মিটার। কেন কেজি পার? হচ্ছে মিটার কিউব, মিটার কিউব। তাহলে কেজি আর মিটারের সাথে যেহেতু সম্পর্ক, এইখানে আমরা সবকিছু কেজি আর মিটারে বসাবো। 4 সিগমার মান বলা আছে কত? 0.0072 দেওয়া আছে, রাইট? কস আলফার মান দেওয়া আছে হচ্ছে 10 ডিগ্রি।
আর হচ্ছে কি ওমেগা ওমেগার মান দেওয়া আছে সেন্টিমিটারে, মিটারে দেওয়া আছে 7.5। আর কি লাগবে? ডি। ডি দেখো কিসে আছে, মিলিমিটার রাখা যাবে না, তাহলে মিলিমিটারে তোমরা নেবে হচ্ছে মিটারে, 10⁻³ মিটার, 10⁻³ মিটার। এটা করলে দেখো তোমাদের ক্যালকুলেটরে মান চলে আসবে হচ্ছে 7.108 ইন্টু 10⁻³ এত মিটার। অথবা তোমরা যদি চাও মিলিমিটারে লাগবা, জাস্ট 1000 দ্বারা ভাগ দাও, 7.0 মিলিমিটার, যেটাতে তোমরা রাখো। আর তোমরা যদি চাও ইউনিট কনভার্ট করবো আমাকে কমেন্ট করো, আমরা তোমাদের ইউনিটটা কনভার্ট করে দেখাবো। এইটা কেউ আমরা মিলিমিটারে নিতে পারি, চাইলে একটু মিলিমিটারে নিতে পারি। আমরা যে যে ইউনিটে চাবো প্রত্যেকটি ইউনিট আমরা সলভ করতে পারবো। চাপ শুরু হচ্ছে কি আরো একটা পার্ট। এই চ্যাপ্টারের নাম কি তোমাদের সবার এখন মনে আছে? বলো তো আমারে। চ্যাপ্টারের নাম ছিল হচ্ছে প্রবাহী এবং প্রবাহীর চাপ, প্রবাহী এবং প্রবাহীর চাপ। তাহলে তোমরা তো জানো চাপ, চাপ চাপটা কি বলছিলাম, যে কোনো লিকুইডকে যদি কোনো সারফেসের সাথে স্পর্শ করানো হয় তাহলে চাপ পাওয়া যায়। দেখো এই পাশে আছে হচ্ছে পানি, এই পাশে রয়েছে কি পানি, এই পাশে আছে মাটি, সয়েল, সয়েল মিনস মাটি। এই যে পানি আর তার এটাকে বলি আমরা পার্শ্ব, এটাকে বলি আমরা পার্শ্ব। এই যে পানির পার্শ্বটা মাটি, পানি যে মাটির সাথে টাচ করছে তার ফলে মাটিতে সার্বক্ষণিক চাপের সৃষ্টি হচ্ছে, সার্বক্ষণিক চাপের সৃষ্টি হচ্ছে। আরো একটা কথা তোমাদেরকে বলি, বলো এই যে পানির মুক্ত প্রান্ত, প্রাণীর মুক্ত প্রান্ত, এই প্রাণীর মুক্ত প্রান্তে কি চাপ রয়েছে? পানির মুক্ত প্রান্তে কি চাপ রয়েছে? অবশ্যই চাপ রয়েছে। কার চাপ? বায়ুর চাপ। তোমাকে কেউ যদি বলে পানির মুক্ত প্রান্তের চাপ কত, অবশ্যই জিরো। কার চাপ জিরো? মুক্ত প্রান্তে পানির চাপ জিরো, পানির চাপ শূন্য। কারণ কি, পানিতে সার্বক্ষণিক বায়ু চাপ দিচ্ছে। পানিকে যদি বায়ু চাপ দেয় তাহলে কি পানির কোনো চাপ রয়েছে? না, তাহলে পানির মুক্ত প্রান্তে পানির চাপ শূন্য। তাহলে যেহেতু চাপ, চাপের প্রশ্নটা আকাশীতেও আসছে, আর চাপ সম্পর্কে এখন আলোচনা হবে সকল কিছু, হাইড্রোলিক মেশিন দিয়ে সকল কিছু চাপের মাধ্যমে তৈরি। চলো চাপের সংজ্ঞাটা করি। যে কোনো লিকুইডকে যদি আমরা কোনো কিছুর সংস্পর্শে রাখি, ভিতরে রাখি বা সংস্পর্শে রাখি, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা সেই লিকুইডটার ফলে আমরা চাপ পাবো। সুন্দর কথা হচ্ছে, পানিকে কোনো কিছুর ভিতরে রাখলে পানি চাপ প্রয়োগ করে। উক্ত চাপ কিসের উপর নির্ভর করে? তার গভীরতার উপর নির্ভর করে। আচ্ছা, চাপের আরেকটা উদাহরণ দেখাই তোমাদের। এটা হচ্ছে একটা গ্যাসের সিলিন্ডার, গ্যাসের সিলিন্ডার। এর ভিতরে কি আছে? গ্যাস আছে। এর ভিতরে কি আছে? গ্যাস আছে। যদি এখানে গ্যাস থাকে, গ্যাসটা কিসে থাকে জানো? গ্যাসটার ভিতরে থাকে চাপে, একটা চাপে এখানে গ্যাস থাকে। ওকে, কোনো প্রবলেমে থাকলো। তাহলে বলো গ্যাসটা কি একটা লিকুইড? লিকুইড তো না, এটা লিকুইড না, এটা এলপিজি গ্যাস না, জাস্ট নর্মাল যে কোনো একটা গ্যাসটা আমরা চাপে রাখলাম। এই গ্যাসটা কি করবে? সব সময় দেখো বাইরের দিকে চাপ দিবে না। এটা কি বলছিলাম, এই যে পানি, বাইরে কি চাপ দিচ্ছে না? বাতাস, এয়ার, এয়ারটা কি গ্যাস না? তাহলে গ্যাস সবসময় চাপ দেয়।
গ্যাস সবসময় অন্যদের চাপ দেয়। এই যে পানি আর গ্যাস দুটিকে আলাদা বস্তু না? এই পাশে আছে এয়ার, এই পাশে আছে ওয়াটার, দুইটা আলাদা বস্তু না? তাহলে তাদের মধ্যে একটা ফোর্সে কাজ করে না? কি ফোর্স? অ্যাডেশন ফোর্স কাজ করে। তোমাদের কিটা পড়াইছে, ক্লিয়ার তোমরা? তারপরে চলো আলোচনা করি আমরা হচ্ছে চাপের তীব্রতা। আমরা তো চাপ বুঝতে পারছি, চাপের ফলে এখন আমরা চাপের তীব্রতা বের করব। চাপের তীব্রতাকে নরমালি প্রকাশ করা হয় রো দ্বারা। চাপের তীব্রতাকে বলা হয় রো। রো সমান সমান কি? রো সমান সমান হচ্ছে একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রয়োগ করা হয়। এটা কি একক একটা ক্ষেত্রফল? দেখো এদিকে আছে এল, এদিকে আছে বি, একক ক্ষেত্রফল। তাদের কি দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল পাওয়া যায়। তাহলে এই একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল আমরা দিতে পারবো বা বল রেজিস্ট করতে পারবে, তোমাদের বইয়ের সংজ্ঞাটা এরকম করে আছে যে কোনো পাত্রে অবস্থিত তরল পদার্থ ওই পাত্রের তল দেশে এবং পার্শ্ব দেশে। এটাকে তোমরা কি বুঝতে পারছো নাকি বুঝো নাই? পানি, এটা কি পানি? দেখো তো, পানি সারফেস টাচ করছে না এখানে নিচে পার্শ্বে? তাহলে পানি যেখানেই সারফেসে টাচ করে এখানে কি দেয়? চাপ দেয়। তাহলে পানি কি সারফেস এবং গাত্র দেয়, সকল জায়গাতেই চাপ দেয়। সকল জায়গায় আমরা চাপের তীব্রতা পাবো, পাবো না? এই সারফেসটাকে যদি আমরা আলাদা করে একটা ক্ষেত্রফল পাবো, এই সারফেসটা আলাদা করলে একটা ক্ষেত্রফল পাবো, এই সারফেস আলাদা করলে একটা ক্ষেত্রফল পাবো। তাহলে পানি সকল দিকেই যেহেতু চাপ দেয়, সকল পাশে টাচ করছে, তাহলে আমরা সকল পাশে চাপের তীব্রতা পাবো না? অফকোর্স পাবো। চাপের তীব্রতার ইউনিট কি হইতে পারে? আমরা যদি বলি ফোর্স, ফোর্সটা দেওয়া আছে কেজিতে আর এটা দেওয়া আছে মিটার স্কোয়ার, তাহলে আমরা পাচ্ছি কেজি পার মিটার স্কোয়ার। কেজি পার মিটার স্কোয়ার মানে কিন্তু আমরা পিউ জানি। দেখো চাপ, শুধু চাপের তীব্রতা না, শুধু যদি আমরা চাপ বলি প্রেসার, যেটা প্রেসারও কিন্তু হয় কেজি পার মিটার স্কোয়ার। তোমাদের জন্য আরো একটু আলোচনা করে দিই চাপের মধ্যে। চাপ কি দ্বারা প্রকাশ করে? চাপকে পি দ্বারা প্রকাশ করে। চাপটা যদি পি দ্বারা প্রকাশ করে, চাপ বের করতে চাচ্ছি আমরা ওমেগা। ওমেগা, ওমেগা মানে কি? ওমেগা মানে হচ্ছে আপেক্ষিক ওজন, তার সাথে তুমি ক্ষেত্রফল গুণ দাও। ওমেগা এ মিনস কেজি পার মিটার কিউব ইন্টু, না সরি একটু ভুল হয়েছে, পি হচ্ছে চাপের তীব্রতা, চাপের তীব্রতা গুণন ক্ষেত্রফল। তাহলে চাপের তীব্রতা রো দ্বারা প্রকাশ করে ইন্টু ক্ষেত্রফল এ। রো ইউনিট পাইছিলাম আমরা কেজি পার মিটার স্কোয়ার ইন্টু মিটার স্কোয়ার। ক্ষেত্রফল কি? এটা মিটার স্কোয়ার। তাহলে মিটার স্কোয়ার কাটা শুধু থাকে কেজি। তাহলে চাপের ইউনিট শুধুমাত্রই কেজি, চাপের ইউনিট শুধুমাত্রই কেজি। চলো নতুন একটা বিষয়ে আলোচনা করা যাক। প্রশ্নটা অনেকবার সালে আসছে এবং খুবই দরকারি একটা প্রশ্ন। কি? চাপের তীব্রতার ধর্মটা কেমন? চাপের তীব্রতার ধর্মটা হচ্ছে মূলত তরলের উপরিতলে শূন্য এবং তলে সর্বাধিক। এটা কি তোমাদেরকে বুঝাইছি কিনা বলো? এই যে একটা পানি, এটা কি পানি বা লিকুইড যে কোনো কিছু, এইখানে কি করতেছে? বায়ু চাপ দিচ্ছে। তাহলে বায়ু চাপ দিচ্ছে, পানি কি কোনো চাপ দেয়? পানি, বলো পানির থেকে বায়ু হালকা না? তাহলে পানি ফোর্স দিবে হচ্ছে অন্য একটা কঠিন পদার্থরে বা যে কোনো কিছু। বায়ুর আর কি ফোর্স দিবে, কি চাপ দিবে? বায়ু চাপ দেয় পানির মধ্যে সর্বক্ষণিক সামান্য অ্যাটমসফেরিক প্রেসার দেয়। এখানে চাপ শূন্য, এখানে কি চাপটা শূন্য, এখানে চাপটা শূন্য। তারপরে কি তল দেশে সর্বাধিক। দেখো ওইখানে যদি শূন্য হয় উপরে, তাহলে কি সর্বাধিক হবে না? কারণ পানির চাপ কাজ করে হচ্ছে এইচ এর উপর নির্ভরশীল। উচ্চতা যত বাড়বে, উচ্চতা মানে নিচের দিকে, তো গভীরতাটা যত বাড়বে পানির চাপ তত পরিমাণ বেশি।
আসো 2 নাম্বার, এটি তরলের উচ্চতা গভীরতার সমানুপাতিক, তাহলে কি বলতে পারো? পি সমানুপাতিক এইচ। তোমরা সমানুপাতিক চিহ্ন তুলে দিবা, একটা ওমেগা বসাবা, একটা এইচ বসাবো, তাহলে কি বলতে পারো তোমরা? পি সমান সমান ওমেগা এইচ। তোমরা বের করবা শুধুমাত্র এইচ, এইচ ইকুয়াল টু পি বাই ওমেগা। ক্লিয়ার? পি বাই ওমেগা লিখতে পারি আমরা। তারপর তরলের সকল বিন্দুতে চাপের তীব্রতা সমান। তরলের সকল বিন্দুতে চাপের তীব্রতা সমান হবে না, কারণ কেন হবে? যে কোনো কিছু টাচ করছে পানির সাথে, দেখো প্রত্যেকটা পয়েন্টে সেম পানি, তো সেম ঘনত্ব, সেম সবকিছু, তাহলে চাপের তীব্রতা কি সব সমান হবে না? এডিশনাল ফোর্সের ফলে অবশ্যই সমান হবে। এরপর বললাম হচ্ছে প্রবাহী স্থির অবস্থায় চাপের তীব্রতা কেমন। যদি আমরা বলি যে স্থির, স্থির অবস্থায়ও কি একটা চাপের তীব্রতা আছে না? সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে আমাকে বলো যে সর্ব উপরে চাপের তীব্রতা কেমন হয়? অবশ্যই শূন্য। এটা কি পানির মুক্ত তল? পানির মুক্ত তল, মুক্ত তল, এখানে চাপের তীব্রতা কি? শূন্য। এইখানে দেখো শূন্য, এখানে কি ম্যাক্সিমাম, এখানে ম্যাক্সিমাম চাপের তীব্রতা আমরা পাচ্ছি। তাহলে দুইটাকে যদি অ্যাভারেজ করি, মাঝখানে কি ম্যাক্সিমাম হচ্ছে না আমাদের? সরাসরি ম্যাক্সিমাম না, মানে এই চাপের তীব্রতা বের করতে চাইলে আমরা ম্যাক্সিমামে ধরলে এইটুক এখানে চলে গেল, দেখো মানে এভারেজ, এভারেজ পাচ্ছি আমরা। এখানে কি পাচ্ছি? এভারেজ চাপটা পাচ্ছি। আমাদের বলছে চাপের তীব্রতাটা স্থির অবস্থায় কেমন। এটা কি এই উচ্চতা, তাহলে গভীরতার সাথে সমানুপাতিক মাত্র পড়ে আসলো তোমরা। তাহলে গভীরতা যেহেতু বাড়ছে, চাপের তীব্রতা কি বাড়বে না? চাপের তীব্রতা বাড়বে না। প্রথমে আমরা বের করি পাত্রে তরলের ওজন। পাত্রে তরলের ওজন, তরলের ওজন, ওজনটা কেমন আছে দেখো, ওমেগা এইচ এ। এটা আমরা প্রমাণের মধ্যে করছিলাম, ওমেগা এইচ এ। ওমেগা মানে ঘনত্ব, আর কতটুকু পানি আছে তার আয়তন হচ্ছে এইচ এ, আয়তন হচ্ছে এইচ এ। চাপের তীব্রতা বের করবো আমরা, চাপের তীব্রতা, চাপের তীব্র, চাপের তীব্রতা কি? পাত্রে তরলের ওজন ওমেগা এইচ এ, পাত্রে তরলের ওজন ওমেগা এইচ এ। পাত্রের তলার ক্ষেত্রফল, পাত্রের তলার ক্ষেত্রফল স্থির অবস্থায় এই যে পাত্রের তলার ক্ষেত্রফলটা কি? এ। পাত্রের তলার ক্ষেত্রফল এ। এ এ কাটতে পারি না আমরা? অবশ্যই কাটতে পারি। তাহলে কি পাচ্ছি দেখো, ওমেগা এইচ। কি পাচ্ছি আমরা? ওমেগা এইচ। এটা কোথায়? চাপের তীব্রতা যে কোনো জায়গায়, যে কোনো জায়গায়। এই এটা কি সাইডের এ হইতে পারে, এখানে হইতে পারে। পার্শ্ব দেশে কেমন, এটা আমরা পাইলাম কোথায়? নিচে, নিচে বা তলে, নিচের তলে, নিচের, নিচের তলের, যেহেতু এখানে আমরা বসাইছি এটা নিচের। আর আমরা যদি পার্শ্বে বের করি, পার্শ্বে চাপের তীব্রতা, দেখো উপরে জিরো, নিচে ম্যাক্সিমাম ওমেগা এইচ, আর দুইটারে এভারেজ করতে হবে। তাহলে ওটা পাইছি ওমেগা এইচ বাই টু, ওমেগা এইচ বাই টু। এটা কোথায়? এভারেজে, মাঝখানে আমরা এটা পেয়েছি। সংক্ষিপ্ত প্রশ্ন 17 নিয়ে যদি আমি একটু তোমাদেরকে আলোচনা করে যাই, যে 5 মিটার উঁচু, 6 মিটার বেশের একটা পাত্রে পানি ভর্তি আছে, পাত্রের খাড়া দেওয়ালে চাপের তীব্রতা এবং মোট চাপ কেমন হবে সেটা তোমাদের প্রশ্নে চেয়েছে। এটা একটা সংক্ষিপ্ত প্রশ্ন, তাই না? সংক্ষিপ্ত প্রশ্ন যেহেতু এটা কিন্তু আসছেও, তার একটু আলোচনা করা যায়, আলোচনা করা যায়, রাইট? সলিউশন, সলিউশন করবো আমরা কি? চাপের তীব্রতা, চাপের তীব্রতা আমরা প্রকাশ করি, এটা মাত্র সূত্র দেখলা, এস। ওমেগার মান কত? ওমেগার মান তোমরা জানো 1000। এইস, এইসটা কত? 5 মিটার উঁচু। 5 মিটার উঁচু কি এইস নাকি 6 মিটার ব্যাস? 5 মিটার উঁচু, আর নিচে 2। এটা কোথায় পাইলাম দেখো তো? এটা পাইলাম আমরা পার্শ্বে। এটা কোথায় পাইলাম?
পার্শ্বে, এটা পাইলাম পার্শ্বে। তাহলে পার্শ্বের চাপের তীব্রতা পাইছি। মোট চাপ চাইছে আমাদের। মোট চাপের সূত্র কি? গড় চাপ কিন্তু ক্ষেত্রফল। গড় চাপ কিন্তু ক্ষেত্রফল দিলে হয় না, দেখো তো এখানে কি অ্যাভারেজ না? অ্যাভারেজ, এটার সাথে তুমি যদি ক্ষেত্রফল গুণ দাও তাহলে মোট চাপ পাবা না? তাহলে মোট চাপ চাপ সমান সমান হচ্ছে গড় চাপ। গড় চাপ গুণন ক্ষেত্রফল। তাহলে গড় চাপ পাইছি আমরা কত? গড় চাপ পাইছি 3000 এত কেজি পার মিটার স্কোয়ার। তাহলে এখানে দেখতে পারি আমরা 3000 ইন্টু ক্ষেত্রফল লাগবে আমাদের। ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে অনলি, না একটু মিস্টেক করে ফেলেছি, 3000 হয় না তো, হয় কত? রো ইকুয়াল টু হচ্ছে ওমেগা, ওমেগার মান হচ্ছে 1000 h5/2। তাহলে এটা কাটলে থাকে 500, তাহলে 5 5 25 আর 2 শূন্য, এত কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, 2 মিটার স্কোয়ার। আর আমরা পাচ্ছি পি, পি ইকুয়াল টু হচ্ছে 2500 গড় চাপ, কিন্তু আমাদের লাগবে ক্ষেত্রফল। ক্ষেত্রফলটা কত দেখো? ক্ষেত্রফলটা ক্ষেত্রফল বের করি, এ ইকুয়াল টু হচ্ছে এইচ ইন্টু পরিধি। পরিধি বা পরিসীমা কেন লাগবে দেখো তো, কত আছে তার মানটা? তার মানটা কত আছে? এটা একটা গোল না? ব্যাস যেহেতু একটা গোল, তাহলে এটা পরিধি বরাবর প্রত্যেকটা জায়গাতে আমাদের চাপ বের করতে হবে না? তাহলে পরিধি, তাহলে এইচ পাচ্ছ তুমি 5, কোনো সমস্যা নাই, পাই ডি। তাহলে 5 ইন্টু পাই ইন্টু ডির মান আছে 6 মিটার। আর এইখান থেকে ক্ষেত্রফল আমরা পাচ্ছি হচ্ছে 94.2 মিটার স্কোয়ার। এখানে বসায় দাও 94.2। তাহলে এইখান থেকে আমরা মান পাচ্ছি হচ্ছে 23550 কেজি। ক্লিয়ার? ডান। তারপরে আসো প্যাসকেলের সূত্র। এরপরে আছে কি? প্যাসকেলের সূত্র। প্যাসকেলের সূত্র কি আলোচনা করতে হবে? বলো, দরকার। প্যাসকেলটা হচ্ছে মূলত চাপের থেকে আসে। প্যাসকেলের সূত্রটা আসে কোথায় থেকে? চাপের থেকে। যে কোনো আবদ্ধ কিছুতে আমরা যদি, এই যে আবদ্ধ একটা ত্রিভুজ কল্পনা করতেছি, এটাতে কোনো একটা সারফেস, তার ভিতরে আমরা কিছু একটা রাখলাম, তার ভিতরে যদি আমরা কোনো কিছু রাখি তাহলে কি করে দেখো তো, সকল জায়গায় গ্যাস বা পানি যাই রাখি আমরা, চাপ তৈরি করবে না? হ্যাঁ। তাহলে কোনো আবদ্ধ স্থির তরলের যে কোনো অংশে চাপ প্রয়োগ করলে সে চাপ অপরিবর্তিত থেকে তরল পদার্থের মধ্য দিয়ে চারদিকে সমানভাবে সঞ্চিত হয়। মানে কি করে? পদার্থের প্রত্যেকটা দিকে সমানভাবে এই চাপটা সরাইয়া দেয়। এই উপাংশটাকে কি বলে? পি এক্স বরাবর আছে, পি ওয়াই বরাবর আছে। এইটা দেখো তো ইনক্লাইন্ড আছে না? ঠিক দুই দিকে যাবে না? হরিজন্টাল ভার্টিক্যাল, এই চাপটা কি দুইটার দিকে যায় না? এটার আমরা বললাম পি জেড, এটার আমরা বললাম পি জেড। তোমরা সামেশন হরিজন্টাল ফোর্স আর ভার্টিক্যাল ফোর্স জানো না? হরিজন্টাল ফোর্স সমান সমান আমরা জানি হচ্ছে 0। এটা হয় ঘড়ির কাঁটার দিকে নাকি বিপরীত দিকে? এটা হয় ডান দিকে পজিটিভ। তাহলে এই ফোর্সটা আমাদের বের করতে হবে। ফোর্সটা কি আছে দেখো তো। আমরা যদি বলি যে এটা হচ্ছে এ পয়েন্ট, এটা বলি বি পয়েন্ট, এটা বলি সি পয়েন্ট, তাহলে আমরা বের করলাম হচ্ছে এইচ। এইচ মানে হরিজন্টাল, হরিজন্টাল বরাবর আছে কি? এসি পাশ আছে, এসি পাশ, তার সাথে আছে পিএক্স। সমান 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 আমরা কি কিছু পাই? আমরা পাই হচ্ছে পি জেড এর উপাংশ। তাহলে এই যে পি জেড এর উপাংশ, পি জেড এর উপাংশ কোন দিকের উপাংশ? সাইন বরাবর না কস বরাবর? দেখো এটা তোমাদের একটু বুঝাই দিই।
এইখানে কোণ আছে না, তার মানে এইখানে কোণ আছে, তার মানে এখানে একটা কোণ আছে। আমরা পি জেডটা নিব কোন দিকে, পি জেডটা নিতেছি আমরা বিসি বরাবর, আমরা বিসি বরাবর নিচ্ছি। তাহলে ওইখানে যদি কোণ থাকে আমাদের এই মানটা লাগবে, এই মানটা লাগবে। আমরা বের করতেছি হচ্ছে এক্স বরাবর, এক্স এর সাথে কি কোণ আছে, এই যে আমরা নিচ্ছি এসি লম্ব, এটা কি লম্ব না, অতিভুজটা কি আছে বেশি, আর এখানে জানি আমরা কি সাইন থিটা, সাইন আলফা। তাহলে আমার দরকার কিসের মান, দেখো তো বিসি, আমার দরকার হচ্ছে বিসির মান। এসি সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে বিসি সাইন আলফা। হ্যাঁ, এটা কেন লিখলাম বলতেছি, দেখো আমরা লিখতেছি যে পি জেড বিসি সাইন আলফা। আমাদের এখান থেকে হচ্ছে পি বের করতে হবে, মানে পি এক্স আর পি জেড এর মানটা বের করতে হবে। আমরা এটা লিখতে পারি এ সি পি এক্স মাইনাস পি জেড বিসি, দেখো তো বিসি সাইন আলফার এর একদম আমরা লিখতে পারি না, এসি সমান সমান 0। এই যে এইটুকের মান আমরা বসাইতে পারি, যদি আমরা এইটুকের মান বসাই দিই তাহলে আমরা পাই হচ্ছে এসি এসি কাটা যায়, দেখো তাহলে পাই পি এক্স, ওইটা বসে গেলে পি জেড। অনুরূপ ভাবে আমরা ডিরেক্ট একদম সেম ভাবে সামেশন ভার্টিক্যাল ফোর্স বসাই 0, উপরের দিকে যায় পজিটিভ ভি, সেম ভাবে আমরা পাচ্ছিলাম হচ্ছে পি ওয়াই এর মান, তার সাথে এটা কোন উপাংশ এ বি উপাংশ, সমান সমান আমরা পাচ্ছিলাম হচ্ছে পি জেড বিসি প্লাস আলফা। সেম ভাবে আমরা পাই হচ্ছে পি ওয়াই এ বি ডট এ বি মাইনাস পি জেড, এই যে এইটুকের মান আমরা আবারও পাই হচ্ছে কি এ পি সমান সমান 0, এটা সেম ভাবে চলে যায়, অতএব থাকে হচ্ছে পি ওয়াই সমান সমান পি জেড। তো দুইটা সমীকরণে জেড সমান সেম না, তাহলে তোমরা কি এটা লিখতে পারো না পি এক্স পি ওয়াই পি জেড। এটাই হচ্ছে প্যাসকেলের সূত্র যে সকল দিকেই চাপের পরিমাণ সমান। এরপর কি আছে, প্রেসার হেড। প্রেসার হেড তোমরা অলরেডি জানো, তোমরা জানো, দেখো পি ইকুয়াল টু জানো কি ওমেগা এইচ, ওমেগা এইচ, আর হেড মানে কি এইচ না, তাহলে এইচ ইকুয়াল টু পি বাই এইচ। প্রেসারের জন্য পানির যে পরিমাণ উচ্চতা লাগে বা আমরা পাই সেটাই হচ্ছে প্রেসার হেড। প্রমাণ করো যে প্রেসার হেড এইচ সমান সমান কি, এইচ সমান সমান হচ্ছে পি বাই ওমেগা, পি বাই ওমেগা। ভালো কথা, এটা আবার তোমার প্রমাণ করেও দেখাইতে বলছে, প্রমাণ করে দেখাইতে গেলে আমাদের কি লাগে বলো, আমরা যদি এটা দেখাইতে চাই আমাদের কি লাগে, প্রেসার হেড। আমরা জানি যে কোনো জায়গায় চাপের তীব্রতা কেমন, যে কোনো জায়গায় আমরা জানি চাপের তীব্রতা রো সমান সমান হচ্ছে ওমেগা এইচ, ওমেগা এইচ চাপের তীব্রতা। আর যদি বলে যে প্রেসার হেড, প্রেসার হেড, প্রেসার হেডটা এরকম হয়, প্রেসার হেড মূলত এইচ দ্বারা প্রকাশ করে চাপের তীব্রতা বাই ওমেগা। আচ্ছা, আমরা বের যদি করি হচ্ছে তলায় চাপ বের করলাম, তলায় চাপ,
সরি, তলায় তলায় চাপ। তলায় চাপটা কেমন? পি দ্বারা প্রকাশ করে। পি, তলার চাপ পি সমান সমান হচ্ছে পানির ওজন বাই ক্ষেত্রফল, তলার ক্ষেত্রফল, তলার ক্ষেত্রফল। আচ্ছা, তাহলে পানির ওজনটা বের করলাম এ গুণন এইচ ওমেগা, আর ক্ষেত্রফলটা এ দ্বারা প্রকাশ করি। এ এ কাটা যায়, তাহলে দেখো থাকে হচ্ছে এইচ ওমেগা, আর কিছু থাকে নিচে না, আর এই পাশে থাকে কি পি। আমার তো দরকার হচ্ছে এইচ, তাহলে এর পরের লাইনে যদি আমি লিখি এইচ, এইচ সমান সমান কি পি বাই ওমেগা। বুঝতে পারছো? শেষ। এরপরে আছে হচ্ছে প্রেসার হেড। প্রেসার হেড মাত্র দেখো আলোচনা করলাম। প্রেসার হেডটা কি হয়? এইচ সমান সমান প্রেসারের জন্য পি বাই ওমেগা। স্ট্যাটিস্টিক্যালি হেড বা স্ট্যাটিক হেড, বা আমরা বলি ডিটাম হেড। এই ডিটাম হেডটা কি হয়? জাস্ট উচ্চতা, যে কোনো পাইপের ভিতর দিয়ে পানি যাচ্ছে, যে কোনো সারফেস চিন্তা করো, তোমার ইচ্ছে, তুমি সারফেস যেটা ইচ্ছে ওটা কল্পনা করো। ওই সারফেস থেকে, এটা যদি সারফেস হয়, এই পাইপের এই মিডল বরাবর যে কোনো পয়েন্টের উচ্চতা, এই যেটা সারফেস বরাবর এখানে একটা উচ্চতা আছে, এটা একটা জেড, এখানে একটা উচ্চতা আছে, এটা জেড। অথবা আমি সারফেস এটা চিন্তা করলাম, আমার ডেটাম কোনটা? এটা ডেটাম, ডেটাম। এই ডেটাম থেকে এইখান পর্যন্ত একটা উচ্চতা আছে না, দেখো তো, জেড প্রাইম। এইখান পর্যন্ত একটা উচ্চতা আছে না, জেড ডাবল প্রাইম। বা এইখান থেকে যে মিডলে একটা উচ্চতা, হ্যাঁ। মেইন কথা, যে কোনো কিছুর আমরা ডেটাম ধরতে পারবো, কোনো কিছুর সাপেক্ষে যে কোনো পাইপের মাঝ বরাবর যে কোনো পয়েন্টের যদি আমরা দূরত্ব বের করি, সোজা দূরত্ব, সেটি হচ্ছে স্ট্যাটিক হেড বা ডেটাম হেড। এটা প্রকাশ করা হয় জেড দ্বারা। অঙ্ক মধ্যে আমাদের লাগবে জেড। ভেলোসিটি হেড, পাইপের ভিতর দিয়ে যদি পানি চলাচল করে, তার জন্য একটা বেগের সৃষ্টি হয়, বেগের সৃষ্টি হয়। আর এই বেগের ফলে যদি আমরা কোনো হেড পাই, হেড মানে হচ্ছে উচ্চতা, এইচ, এইচ সমান হচ্ছে বি স্কোয়ার ভাগ টু জি, বি স্কোয়ার ভাগ টু জি। এটা হচ্ছে ভেলোসিটি হেড। ভেলোসিটি হেড, এটার সাথে হয় ভি, এইচ এর সাথে হয় জেড, আর এটার সাথে হয় পি। প্রেসার হেড, ডিটাম হেড, ভেলোসিটি হেড, এই তিনটা হেডই আছে, আর কোনো হেড আপাতত নাই আমাদের। এরপরে আসো তরলের মুক্ত তল, বায়ুর চাপ, গেজ চাপ, শূন্য চাপ। এত কিছু তো মুখস্থ না করে সুন্দরভাবে, হ্যাঁ, তরলের যদি মুক্ত তল বলি, সেটা হচ্ছে আমাদের এক প্রতিসংখ্যিত প্রশ্ন আছে, এক প্রতিসংখ্যিত প্রশ্ন আছে, সেখানে মুক্ত তল সম্পর্কে আলোচনা করেছে। তরলের মুক্ত তল কি হইতে পারে বলো তো? তরলের মুক্ত তল আমি তোমাদেরকে অলরেডি বলছি, যে এটা তোমরা লিখে দিতে পারো, যে এই যে তরলের মুক্ত তল, যেখানে এয়ার প্রেসারটা কাজ করে বা অ্যাটমসফিয়ারিক প্রেসার কাজ করে, এটি হলো তরলের মুক্ত তল। একটু যেহেতু প্রশ্ন আসছে, তোমাদেরকে আমি একটু প্রশ্নটা বুঝাই দিই, বইয়ে দেখি প্রশ্নটা কই। বলা যাবে না, শুনেন। আচ্ছা, পরম চাপ, আচ্ছা, আমাদের সম্পর্কটা একবারে আমি দেখাই দিচ্ছি, এবং এখান থেকে সূত্রগুলো দেখাই দেবো। দেখো, আমরা নর্মালি হচ্ছে পরম চাপ কিভাবে পাই, এই যে পরম চাপটা,
এটা প্রশ্ন আসছিল পরম চাপ। পরম চাপ পাওয়ার জন্য আমরা হচ্ছে কি কি পাচ্ছি? আমরা পাই গেজ চাপ, তারপরে শূন্য চাপ পাই, আর একটা চাপ পাই সেটা হচ্ছে আমাদের ভ্যাকুয়াম চাপ। একটা কি চাপ আছে? ভ্যাকুয়াম চাপ। এইটাকে আমরা যদি বলি হচ্ছে বায়ুমণ্ডলের চাপ, এটাকে বলি বায়ুমণ্ডলের চাপ, বায়ুমণ্ডলের চাপ। এটা হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের চাপ। এই বায়ুমণ্ডলের চাপের সাথে দেখো এই যে গেজ চাপ আমরা হচ্ছে যদি যোগ করি তাহলে আমরা পাই হচ্ছে পরম চাপ। আমরা বায়ুমণ্ডলের চাপের সাথে উপরের দিকে গেজ চাপ যোগ করলে তাহলে আমরা একটা পরম চাপ পাই, আরো একটা পরম চাপ পাই। এই নিচে দেখো কিভাবে, এটা বায়ুমণ্ডলের চাপ, এটা আমাদের বায়ুমণ্ডলের চাপ, যাব পরম চাপে, এখানে যাব, তাহলে কি এই শূন্য চাপটা বাদ দিব না? শূন্য চাপটা বাদ দিব না? তাহলে যদি আমরা শূন্য চাপ বাদ দিই তাহলেও পরম চাপ পাই। পরম চাপের দুইটা সূত্র, পরম চাপের দুইটা সূত্র, পরম চাপ। ওই আগের যে প্রশ্ন ছিল তোমরা এক কথাই লিখে দিতে পারো। পরম চাপ দেখো তাহলে কিভাবে পাই? একটা পাই হচ্ছে বায়ুর চাপ, বায়ুর চাপ প্লাস গেজ চাপ। এই গেজ চাপটা কিভাবে পাই? যে কোনো আমরা প্রশ্নে যে সলভ করে চাপ বের করবো এটা গেজ চাপ। তাহলে চাপ, আরো একটা পরম চাপ বের করা যায় কিভাবে? বায়ুর চাপ মাইনাস শূন্য চাপ। শূন্য চাপের নাম আর একটা আছে ভ্যাকুয়াম চাপ, শূন্য চাপের আরো একটা নাম আছে ভ্যাকুয়াম চাপ। তাহলে এই রিলেশন মানে ফিগারটা তোমরা দেখাই দিবা, এই যে এখানে বায়ুর চাপ আছে লিখে দিবা অবশ্যই। আর এখানে ফিগারের নামটা যদি আমি এখানে লিখি, চিত্রটা হয় বিভিন্ন চাপের মাঝে সম্পর্ক, চাপের মাঝে সম্পর্ক। এটা নিচে লিখে দিলা, চিত্র রাখাই দিবা, সূত্রটা লিখে দিবা, তোমাদের সলভে প্রশ্ন। পরম চাপ, বায়ুর চাপ, গেজ চাপ, শূন্য চাপের মধ্যে সম্পর্ক ফিগারের মাধ্যমে দেখাই দিবা। তরল পদার্থের বিভিন্ন ধর্মের নাম সহ যে কোনো তিনটির ধর্ম আলোচনা করতে হবে একটা রচনামূলক। অলরেডি আমরা এগুলো পড়ে আসছি, সেটা এখন তোমাদের সামনে একটু আলোচনা করি। সেটা হচ্ছে কি প্রবাহীর ঘনত্ব। আমরা এটা পড়েছি কিনা দেখো তো, প্রবাহীর ঘনত্ব নিয়ে আলোচনা করছি, সূত্র লিখছি, কিভাবে বের হয় বলছিলাম। তাহলে তোমরা এটা আলোচনা করে দিলা, ছোট্ট কয়েক কথায় তোমরা বলে দিলে প্রবাহীর ঘনত্বটা আমরা কিভাবে পাইছিলাম। তরল পদার্থের একক আয়তনের ভর কে তার হচ্ছে ডেনসিটি বলা হয় বা ডেনসিটি অফ ফ্লুইড বলা হয়। এটা একটু অ্যাড করে দিবা যে 4°C তাপমাত্রায় এর ঘনত্ব ম্যাক্সিমাম পাওয়া যায়। এটা এক নম্বরে আলোচনা করবা, ছোট্ট সূত্রগুলো লিখবা, শেষ। তারপরে আসো 2 নম্বর, আপেক্ষিক ওজন। আপেক্ষিক ওজনটা কি বলছিলাম? তরল পদার্থের একক ওজনের, তরল পদার্থের একক আয়তনের যে ওজন সেটাই ছিল তার আপেক্ষিক ওজন। এটা আমরা ওমেগা দ্বারা প্রকাশ করি। ওমেগার মানগুলো এখানে লিখে দেবো। দেখো রচনা হলো বড় হয় কেমনে। এটা আমাদের প্রথমে লাগবা সংজ্ঞা, সংজ্ঞা লিখবা। এই 4°তে সবচেয়ে বেশি পাওয়া যায় এটা লিখবা। তারপরে লিখবা হচ্ছে তোমরা ঘনত্ব সূত্র, ঘনত্বর সূত্র, সূত্রটা কি? m/v। এখানে তরলের ওজন বাই তরলের আয়তন, আয়তন। সংজ্ঞা দিব অবশ্যই, সংজ্ঞা, সংজ্ঞা এটা লিখবা। পানির সকল মান লিখে দিবে। ওমেগার মান কত কত হয় জানি আমরা, 1000 কেজি পার মিটার কিউব হয়। ওমেগা ইকুয়াল টু 0.001 কেজি পার সেন্টিমিটার কিউব হয়। তারপরে ওমেগা ইকুয়াল টু, ওমেগা ইকুয়াল টু হচ্ছে হয় কত, 9.81 কিলো নিউটন পার মিটার কিউব। এই কয়েকটা মান লিখে দিলাম। আর কৈশিকতার মধ্যে, কৈশিকতা তোমরা সূত্র লিখে দেবে, এইচ ইকুয়াল টু 4 সিগমা কস আলফা বাই ওমেগা ডি। আর এখানে সংজ্ঞাটা লিখে দিবা।
এই সকল কিছু করলেই তোমরা রচনামূলক এটাতে ফুল মার্ক পাবা। হ্যাঁ, এখানে প্রত্যেকটা নাম লিখে দিবা কোনটা কি। তোমাদের ভালো মার্ক পাইতে হবে, সকল কিছু লিখে দিবা, তাহলে রচনামূলকটাও সলভ হয়ে গেল। এখানে আমরা কিন্তু তরল পদার্থে বিভিন্ন ধর্ম, আরো কিছু ধর্ম ছিল আমাদের, পৃষ্ঠটান আছে, যে কোনোটা আমরা লিখে দিলেই হবে। বুঝতে পারছো? প্রথম চ্যাপ্টারের আমরা একটা পার্ট আলোচনা করলাম, আমাদের এরপর আরো কিছু আছে, এটা আমরা পার্ট 2 তে আলোচনা করব। আজকের মতো এ পর্যন্তই। সবাইকেই ধন্যবাদ, শুভকামনা তোমাদের জন্য। আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবা।